আমার চাকরি ফিরিয়ে দাও বললে এই রাজ্য সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা নেই। তাদের চাকরি পেতে গেলে পরে ওই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই মেধা প্রমাণ করেই চাকরি পেতে হবে, যেটা নিশ্চিত করতে হবে যে আবার এই যে পরীক্ষা সেখানে যেন দুর্নীতি কোনো মাত্রই জায়গা না পায়। তারা তো চাইছে না যে আর দ্বিতীয়বার পরীক্ষা, তার কারণ তাদের বলা হয়েছে, তাদের বোঝানো হয়েছে যে আমরা ব্যবস্থা করবো, আমরা রিভিউ করছি, এই করছি সেই করছি, লম্পজম্প কত করেছেন। তাই তো বোঝানো হয়েছে যে আমি তো চাকরি দিচ্ছি, চাকরি খাচ্ছে অন্য একজন লোক। তারা তো সে কথা বিশ্বাস করেছিল। স্যার, এই যে মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন যে এই চাকরি তাদের যাওয়ার পিছনে আপনার হাত রয়েছে এবং আপনাকে বারংবার মুখ্যমন্ত্রী দূষিয়েছেন, এবং তারপরে যখন এই বিকাশ ভবনে তারা যখন নিজেদের দাবি আদায়ের জন্য লড়ছেন, তখন সেখান থেকেই অনেক চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা নিজেদেরকে যোগ্য বলছেন, তারা একটা প্রশ্ন করতে চাইছেন আপনাকে, যে এই যে আপনি বারংবার বলছেন যে গোটা প্যানেলেই যারা চাকরি পেয়েছে তারা প্রত্যেকেই কারচুপি করে চাকরি পেয়েছে বা দুর্নীতিগ্রস্ত হয়েই চাকরি পেয়েছে, তারা প্রশ্ন করতে চাইছে যে এই গোটা প্যানেলে হয়তো 30%, 20% বা 10%ও যারা হয়তো সত্যি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল, আপনি কি তাহলে তাদের বিরুদ্ধে বা তাদের ওপর মানে অনিয়ম করছেন না? এটা তাদের প্রশ্ন। যারা প্রশ্ন করেছেন আমি আশা করব তারা অত্যন্ত বুদ্ধিমান মানুষ, তারা শিক্ষক হবেন। প্রশ্ন হচ্ছে আমি এটা নির্ণয় করি না। আজকে একটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক, যেটা কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যারা বিচারপতিরা ওখানে আছেন তারা তো কোনো দলের নন। তারা তো তথ্যের ওপর দাঁড়িয়ে, যুক্তির ওপর দাঁড়িয়ে আইনভিত্তিক বিশ্লেষণ করবেন। এবং ওরা তো ওদের কথা বলার জন্য ভারতবর্ষের সব দামি দামি আইনজীবীদের দিয়েছিলেন। ওরা কোথাও কেউ একবারও দাবি করেছেন যে আমরা কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত নই? কোনো অ্যাফিডেভিট ছিল? এই প্রশ্নগুলো ওদের আঁতে লাগবে আমি করি না। তো ওরা তো সেখানে দাবি করে বলতে পারতেন হলফনামা দিয়ে যে আমার সঙ্গে দুর্নীতির কোনো যোগাযোগ নেই। কেউ বলেছেন? মুখে আমি টেন্টেড বলে অনেক কথা বলেছেন। যাই হোক, তার মধ্যে আমি যাচ্ছি না। আবারও ওরা বঞ্চিত, ওরা মনে ব্যথা পাবেন। প্রক্রিয়াটা যদি দুর্নীতি হয়, কিছু মানুষ দুর্নীতির শিকার হয়, ওরা হচ্ছেন দুর্নীতির শিকার, যাদের সত্যিই যারা মেধার ভিত্তিতেই ওইখানে হয়তো চাকরি পেতে পারতেন অন্য লোকের থেকে ভালো মেধাবে। কিন্তু দেখতে হবে তো আমার জন্মসূত্রটা কী। সুপ্রিম কোর্ট বলছেন, হাইকোর্ট বলছে দ্য এন্টায়ার প্রসেস ইজ টেন্টেড, করাপ্টেড, ভিশিয়েটস। এটাকে আমার কথা নাকি? আমি তো তাদের সামনে যুক্তি তুলে ধরেছি। আরেকটা কি বড় জিনিস জানেন তো, একজনও যদি বেআইনি পথে এই চাকরির মান্যতা পেয়ে যায় তাহলে আমাদের ভারতবর্ষের সংবিধানকে লঙ্ঘন করা হয়। বুঝতে হবে আজকে এই 22 লক্ষের মধ্যে যারা বঞ্চিত হলো তাদের মধ্যে তো কেউ বলতে পারে আমি তো এর থেকে ভালো ছিলাম। আমাদের সুপ্রিম কোর্টের ধারাবাহিক রায় তাই, যে যদি দেখা যায় যে দুর্নীতির পরিমাণটা ব্যাপক, সেক্ষেত্রে কে ভালো কে মন্দ এ খুঁজে বার করা যায় না। সেই জন্য সুপ্রিম কোর্ট সবটাই বাতিল করে বলেন আবার করো। যাদের মেধা আছে তারা নিশ্চয়ই মেধা প্রমাণ করে চলে আসবেন। আসলে ওরা প্রকৃতপক্ষে মমতার অপযুক্তিটাকেই ওদের যুক্তি মনে করে লড়াই করছে। এবং এই মুহূর্তে রাজ্য সরকার রিভিউ পিটিশনে যাচ্ছে এবং সেখানে এই যে যারা নিজেদেরকে যোগ্য বলছেন সেই শিক্ষক শিক্ষিকারা তারা চাইছেন যে এবার যাতে আপনি তাদের প্রতি আর অবিচার না করে তাদের পাশে দাঁড়ান এই রিভিউ পিটিশনে। তো আপনি কি করবেন? রিভিউ পিটিশনে প্রথমত আমাদের কিছু বলার সুযোগ থাকে না। আর 2 নম্বর, আমি তো বলতে পারবো না যে পদ্ধতিটা ঠিক ছিল। ওই একজন বা দুজন ভালো বললে আমাকে মেনে নিতে হয় পদ্ধতিটা ঠিক ছিল। আমি গাধা হতে পারি কিন্তু অত গাধা হতে পারবো না। আর মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে ক্যাবিনেট বৈঠক করে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে লেবার ডিপার্টমেন্টের আওতায় একটা প্রকল্প আনবেন, সেখানে এই সমস্ত গ্রুপ সি গ্রুপ ডিদেরকে তিনি ভাতা দেবেন। অর্থাৎ এখনও তো যোগ্য অযোগ্যর প্রমাণ হলো না, তাও উনি বলছেন ভাতা দেবেন। এখানে তিনি বলছেন কিছু কিছু মানুষ আছে যারা পিল খায় আর কিল মারে, যাদের চাকরি দেওয়ার ক্ষমতা নেই অথচ কিল মারার গোসায়। হ্যাঁ, যাদের দুর্নীতি করার ক্ষমতা আছে, যারা প্রশাসনে বসে জনগণের অর্থে দুর্নীতি করে উল্লসিত হতে পারেন, তাদের দিকে মুখ্যমন্ত্রীর কথাটা খুব প্রযোজ্য।
আর আমরা যারা দুর্নীতি করতে পারি না, প্রশাসনিক ক্ষমতা নেই, আমাদের আইনের সাহায্যেই বাঁচতে হবে, তা নাহলে দেশটা মমতার মতো গুন্ডাদের হাতে চলে যাবে। কেন উনি দাবি করেন উনি গুন্ডার নেত্রী, উনি তো কখনোই মনে করেন না আমি সভ্য সমাজের নেত্রী, কখনো বলেননি। সুতরাং ওর গুন্ডামি আর দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য উনি যাদের চাকরি দুর্নীতির জন্য গেছে এবং সুপ্রিম কোর্ট বলেছেন তাদের থেকে টাকা উদ্ধার করো, তাদের বাঁচাবার জন্য জনগণের করের টাকায় স্কিম করছেন। সেই স্কিম টিকবে কি না আমি জানি না, আমরা তো সেই স্কিম চ্যালেঞ্জ করবই, কেন আমরা সমাজের ক্ষুদ্র অংশ হতে পারি, কিন্তু আমরা চাই আমার জনগণের টাকাটা সৎ কাজে ব্যবহৃত হোক। কিন্তু মুখ্যমন্ত্রী বলছে তিনি এবারে একেবারে আটঘাট বেঁধে নেমেছেন, কেউ যাতে না এর বিরুদ্ধে কোনো মামলা করে। উনি তো আটঘাট বেঁধেই দুর্নীতি করেছিলেন, উনি তো ভেবেছিলেন কেউ কিছু করতে পারবে না। আমাকে গালাগাল দেন কেন? কারণ তো একটাই, যে ওর ভেবেছেন আটঘাট বেঁধে চলছি আর মাঝখান থেকে ঘাট ভেঙে গেল। উনি জেনে রাখুন দুর্নীতি যা করছেন, যতই আট এবং ঘাট বাঁধুন সেই ঘাটে ভাঙন লাগবে, হুড় করে জল ঢুকবে। আর স্যার, এই চাকরিহারাদের অনেকেই যারা আন্দোলন করছেন তারা এটাও বলছেন যে আপনি এবং ফিরদৌস শামীম দুজনে চক্রান্ত করে এই সমস্ত 26,000 ছেলেমেয়ের ঘরে আগুন লাগিয়েছেন। যদি এরা এসব কথা বলে, অর্বাচীনের কথা, আমি যদি 22 লক্ষ লোককে রাস্তায় নামিয়ে দিই, 22 লক্ষ বঞ্চিত হয়েছেন তো। আমি এখনও ডাক দিচ্ছি না, যদি আমি ডাক দিই 22 লক্ষ কর্মপ্রার্থী তোমরা চলে এসো বিকাশ ভবনের সামনে, পারবে রাজ্যের পুলিশ ঠেকাতে পারে? সুতরাং 26,000 বলে 22 লক্ষ প্রবঞ্চিত মানুষকে একেবারে অন্ধকারে ঠেলে দেওয়ার যে পরিকল্পনা করেছেন মমতা, সেটা আরও বিপজ্জনক। আমি বলছি এই চাকরিহারা শিক্ষকরা যে এগুলো বলছে, এটা কি মুখ্যমন্ত্রী বারংবার আপনাদের বিরুদ্ধে কথা বলছেন, বারংবার আপনাদেরকে দোষারোপ করছেন সেই কারণেই? বটেই তো, এবং আমার তো খারাপ লাগছে যারা শিক্ষক হবেন বলে দাবি করছেন, তাদের নিজস্ব বোধ বুদ্ধি বিবেচনার স্তর যদি ওই জায়গায় হয়, তারা কী শিক্ষা দেবেন? সেদিন কি দেখেছেন আপনারা যারা বিক্ষোভ করেছিলেন আমার এবং আমার জুনিয়রের চেম্বারের সামনে, কী ভাষা, কী তাদের শারীরিক বক্তব্য। আমি বেশি এসব কথা বলি না, কেন আমার বড় ওদের প্রতি একটা সহমর্মিতা আছে যে ওরা আমার তরুণ শিক্ষিত সম্প্রদায়, কিন্তু ওদেরকে অশিক্ষিত আচরণের চোরাগলিতে ঢুকিয়ে দিচ্ছে, সেটা ওরা বুঝতে পারছেন না। আর সুপ্রিম কোর্টে যে ডিএ সংক্রান্ত মামলা, সেখানে আদালত নির্দেশ দিয়েছে যে রাজ্যকে জুন মাসের মধ্যে 25% যে ডিএ সেটাকে ফিরিয়ে দিতে হবে, এবং আগস্ট মাসে এটার আরও একটি শুনানি রয়েছে, সেখানে রায় বেরোবে। অর্থাৎ এই জুন মাসে 25% ডিএ ফিরিয়ে দেওয়ার মধ্যে কি রাজ্য সরকারের অর্থাৎ কোমরে আঘাত করা হলো এবং তারপরে একেবারে পুরো কোমরটাকে ভেঙে দেওয়া হবে? না, ওরা নিজেরাই বলেছে কোমর ভেঙে গেছে, আমি তো কিছু বলিনি। ওরা নিজেরাই বলছে আমাদের কোমর ভেঙে গেছে। আমি তারপর যেটা বলছি, যে কোমরটা ছিল কোথায়? যাদের কোমর থাকে সবাই তারা দুর্নীতি করে নাকি? যাদের কোমর ব্যাকা থাকে ভেঙে যায় তারাই দুর্নীতি করে, সেটাই করেছে। আর একটা স্যার শেষ বিষয়, যেটা যখন যুদ্ধ পরিস্থিতি চলছিল আপনি একটা মন্তব্য করেছিলেন, যেখানে আপনি বলেছিলেন যে ভারতের পাকিস্তানে যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে তাদের সাথে আলোচনা করে সেগুলোকে নিষ্কাশন করে দেওয়া একমাত্র লক্ষ্য হওয়া উচিত। এটাকে নিয়ে নানান সোশ্যাল মিডিয়ায় নানান রকম মন্তব্য আমরা দেখেছি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন যে আপনি পাকিস্তানি মনোভাবাসম্পন্ন। যারা বলেছেন তারা অত্যন্ত দুর্লভ অর্বাচীন গোষ্ঠীর মানুষ। আমি যদি নিশ্চিতভাবে জানি যে এই যে জায়গায় সন্ত্রাসবাদী ঘাঁটি আছে, সন্ত্রাসবাদকে আমায় দমন করতে হবে, তাহলে আমার সেটা বলতে বাধা কোথায়? গোটা আন্তর্জাতিক স্তরে যে এই জায়গায় পাকিস্তানে আছে, পাকিস্তানকে জানানো তোমার এইখানে সন্ত্রাসবাদী ঘাঁটি আছে, ব্যবস্থা নেবো আমরা। তুমি যদি ব্যবস্থা না নাও, আমরা তো ওই গোটা পৃথিবীর আন্তর্জাতিক ওই ডিপ্লোমেসির বাইরে নই। সেটা না করে আমরা কি করলাম? এবং জয়শঙ্কর কি বলেছেন আজকে? বিদেশমন্ত্রী জয়শঙ্কর তো স্বীকার করে নিয়েছেন যে আমরা পাকিস্তানকে আগে থেকে জানিয়েছিলাম যে আমরা তোমাদের কয়েকটা ঘাঁটিতে আক্রমণ করব। আবেগে অন্ধত্ব তৈরি করা যায়, যুক্তি বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে সমস্যার সমাধান করা যায়। আমরা এতই যদি লম্পজম্প করি, তাই ট্রাম্পের কথা আমরা সিজফায়ার করলাম কেন? আমরা কেন পাকিস্তানকে ভেঙে উড়িয়ে দিলাম না? আমাদের যে এত শক্তি, ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা এটা নিয়ে প্রশ্ন করেছেন নিজেদের একবারও?
যে কী করে ট্রাম্পের কথায় আমরা সিজফায়ার করলাম। ওরা বুদ্ধিজীবীরা একবারও প্রশ্ন করেছেন কী করে আমার সৈনিক নেত্রী কুরেশির বিরুদ্ধে আমরা হেড ক্যাম্পেইন করলাম। একবারও প্রশ্ন করেছেন আমাদের বিদেশ সচিব, তিনি তো মুসলমান নন, তিনি যুক্তিসঙ্গত কথা বলছিলেন, তার বিরুদ্ধে ট্রোল করলাম। কেন আজকে কেন্দ্রীয় সরকার একটা সর্বদলীয় টিম করে বিদেশে পাঠাচ্ছেন? এগুলো ভাবুন তো, সেগুলো তো দেশদ্রোহিতা। বিজেপির একজন মন্ত্রীও কিন্তু এই সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদী বলছি তো, আসলে কে গোটা দেশ জুড়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন আরএসএস, বিজেপি এবং তাদের কিছু পোষিত বুদ্ধিজীবী। ভারতবর্ষের মানুষের মধ্যে ঐক্য বিনষ্ট করে তুমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে? আমি একথা তো অল পার্টি মিটিংয়েই বলেছিলাম, আমি তো নতুন কথা বলছি না। সুতরাং একটা কথা আছে না, ওই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ভারতবর্ষে এখন করিয়া ভাবছে, ভাবিয়া করেনি। এই তথাকথিত বুদ্ধিজীবীদের কাছে এই বার্তাটা পৌঁছে দেবেন যে বিকাশ এই কথা বলেছিলেন, আজকে পরবর্তী ঘটনাক্রম কী প্রমাণ করছে।